জ্যোৎস্নাদি ঘর থেকে বের হতেই ঠাম্মি জ্যোৎস্নাদিকে বলে, অবশেষে তাহলে তোমার ঘর থেকে বের হওয়ার সময় হলো। অনেক হয়েছে ছেলে মানুষই, আর নয়। আমি ডক্টরকে আসতে বলেছি, তুমি নিজের চিকিৎসা করবে। এতদিনও কেন তোমার কোল জুড়ে সন্তানেরও না, সেইটা জানা দরকার। জ্যোৎস্নাদি ঠাম্মিকে বলে, সবাই তো আর তোমার মতন আপোষ করতে পারে না ঠাম্মি। ঠাম্মি বলে, মানে কি বলতে চাইছো? জ্যোৎস্নাদি বলে, যেই কথাটা এতদিন কেউ তোমার মুখের ওপরে বলতে পারেনি সেটা। ঠাম্মি বলেন, মানে? জ্যোৎস্নাদি বলে, এই তো দাদু যে তোমাকে ভালোবাসে না সেটা আমরা সবাই জানি, আর তুমিও দাদুকে সম্মান করো না। তারপরেও দেখো আমাদের কত বড় সংসার, তোমার কতগুলো সন্তান। এই কথা শুনে ঠাম্মি জ্যোৎস্নাদিকে সপাটে থাপ্পড় মারে। ঠাম্মি জ্যোৎস্নাদিকে বলে, তুমি বসু মল্লিক পরিবারের মেয়ে হয়ে এতটা বাচাল হয়েছ? জ্যোৎস্নাদি বলে, মারো ঠাম্মি, আরও যত ইচ্ছে মারো, তবু সত্য কথা আমি বলবই। আমি আর কোনো কিচ্ছুর ভয় পাই না, আমার আর কোনো কিছু হারানোর নেই। তুমি চাইলে আমাকে মেরেও ফেলতে পারো, আমার জীবনে আর বেঁচে থাকার মতন কিছুই নেই, কিন্তু আমি এই কথাগুলো তোমাকে বলবই। ঠাম্মি বলেন, ওই সুধার সাথে থেকে থেকে তুমি এমন হয়ে গেছো তাই না? ওই সুধার ছোঁয়া লেগেছে তোমার। জ্যোৎস্নাদি বলে, সুধা তো এখন তোমার চোখের বালি হয়ে গেছে তাই না ঠাম্মি? অথচ ওই সুধাকেই তুমি নিজে পছন্দ করে আমার ভাইয়ের বউ করে বাড়িতে নিয়ে এসেছিলে, রাজ রানী করে রেখেছিলে। তুমি তো তোমার অভিজ্ঞতার বড়াই করতে ঠাম্মি, কোথায় গেল তোমার সেই অভিজ্ঞতা? তুমি কেন সুধাকে চিনতে পারলে না? সুধা ডিভোর্সে জানার পরও তুমি এই বাড়ি থেকে তাকে কি পেরেছো তাড়াতে? সুধা তোমার চোখের সামনেই দিন রাত ঘুরে বেড়াচ্ছে, তবু তুমি তাকে এই বাড়ি থেকে তাড়াতে পারোনি, তুমি হেরে গেছো। ঠাম্মি, তুমি যেমন সুধাকে কখনো মন থেকে মেনে নিতে পারবে না, ঠিক তেমনি আমিও আমার স্বামীকে কখনো মন থেকে মেনে নিতে পারবো না। এই বলে জ্যোৎস্না ওখান থেকে চলে যায়। দাদু সব কথাই শোনে। আজ জ্যোৎস্নাদি ঠাম্মির মুখে একেবারে ঝামা ঘষে দিয়েছে।